পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না। তোমরা কি জানো না যে কারো চোখের জল দিয়ে কাব্য লেখা চলে না? গীতিকারের এই কথাটা যেন আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে 2024 সালের এই আকস্মিক বন্যা। দর্শক শ্রোতাবিন্দু, 2024 সালে বাংলাদেশের 60টি জেলার উপর দিয়ে যেই অকল্পনীয় বন্যা বয়ে গেছে, আগামী 53 বছরে বাংলাদেশ এটা ভুলতে পারবে না। কারণ ফারাক্কাবাদের সমস্যার কারণে তিস্তার পাড়ের মানুষ প্রতিনিয়ত বন্যা মোকাবেলায় প্রস্তুত। এই দক্ষিণাঞ্চলের মানুষ হঠাৎ করে এরকম একটা বন্যা, আমার মনে হচ্ছে এই প্রথম তাদেরকে মোকাবেলা করতে হয়েছে। আসুন আমরা এটা একটু বিশ্লেষণ করি, এই বন্যার মূলত কারণটা কি এবং কিভাবেই বা আগামী দিনে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি। দর্শক শ্রোতাবিন্দু, বাংলাদেশে মোট নদী সংখ্যা হচ্ছে 54টি, অর্থাৎ ভারতের সাথে আমাদের 54টি নদীর অভিন্ন চুক্তি রয়েছে। বাংলাদেশ হচ্ছে নিচের দিক আর ভারত হচ্ছে উপরের দিক। পানির ধর্ম হচ্ছে সে উপর থেকে নিচের দিকে প্রবাহিত হবে। বাংলাদেশের যে 54টি নদী রয়েছে তার 15টি নদী এই ত্রিপুরা রাজ্য থেকে আমাদের বাংলাদেশে 7টি জেলায় প্রবেশ করছে। এই জেলাগুলো হচ্ছে মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি। মূলত এই বন্যার মূল উৎপত্তিটা এই ত্রিপুরা রাজ্য থেকে এই 15টি নদী বাংলাদেশে আসার কারণেই আমাদের এই বন্যা তৈরি হয়েছে। আমাদেরকে এখন বুঝতে হবে যে এই বন্যাটা কি প্রকৃতির দিক থেকে হয়েছে না এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আমি আমার স্টাডি থেকে একটা নিরপেক্ষ জায়গা থেকে এটা বিশ্লেষণ করার চেষ্টা করব। ত্রিপুরা থেকে যে 15টি নদী বাংলাদেশে প্রবেশ করছে তার 6টি নদী বাংলাদেশের উত্তর দিক দিয়ে ঢুকেছে, 6টি নদী ঢুকেছে বাংলাদেশের পশ্চিম দিক দিয়ে, আর 3টি নদী দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এখন মোট কথা দাঁড়ালো যে ত্রিপুরা হতে 15টি নদীর পানি প্রবল স্রোত এবং ড্যাবের আমাদের ডম্বু বাঁধের পানি এবং প্রচুর বৃষ্টিপাতের পানি, ত্রিপুরার বৃষ্টির পানি, 15টি নদীর প্রবল স্রোত এবং ড্যাবের বাঁধ ছেড়ে দেওয়ার কারণেই এই বন্যা যে হয়েছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং এক রাতের ভিতরেই মানুষের এক চালা ঘর একেবারে ডুবে গেছে, যেটা কখনোই মোকাবেলা করার জন্য এই অঞ্চলের মানুষ প্রস্তুতি ছিল না। এখন প্রশ্নটা এসে কোথায়? প্রশ্নটা হলো এই বন্যাটা কি আসলে কৃত্রিমভাবে তৈরি হয়েছে কিনা, এই জায়গাটাই আমাদের পরিষ্কার হওয়া দরকার। এখানে আবেগ দিয়ে কথা বললে হবে না যে সব কিছু ভারতের দোষ কিংবা সব কিছু চীনের দোষ কিংবা সব কিছু মায়ানমারের দোষ। এটা আবেগের বিষয় না, এটা জানা এবং বোঝার বিষয়। তাহলে আমরা আসি, আমরা ফ্ল্যাশ ফ্লাড যে শব্দটা আমি লিখলাম, এই ফ্ল্যাশ ফ্লাড কাকে বলে? ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে যে প্রবল বৃষ্টিপাত, বাঁধের পানি, পাহাড়ি ঢল, এই 3টা পানির সমন্বয়ে হঠাৎ করে যে বন্যার তৈরি হয় সেই বন্যাটাকেই বলা হয় ফ্ল্যাশ ফ্লাড। এই ফ্ল্যাশ ফ্লাডে আমরা 53 বছরের মধ্যে এই প্রথম পড়ে গেছি, যেটা আমরা চাইলেও মোকাবেলা করতে পারতাম না। আসুন আমরা এটাকে একটু বুঝে নেই, আরেকটু বিশ্লেষণ করে। আসুন, ডম্বুর ড্যাম যেটা, এটা আসলে কি? এটা হচ্ছে ভারত সরকার 1976 সালে, সম্ভবত 1976 সালে ভারত সরকার গোমতী নদীর উৎপত্তি স্থলে একটা বাঁধ নির্মাণ করছে। কিসের জন্য? জলবিদ্যুৎ তৈরি করার জন্য। এই জলবিদ্যুৎ তৈরি করার পদ্ধতি সারা পৃথিবীতে প্রচলিত আছে। এটা যে ভারত করছে
তা না, এটা পৃথিবীর অন্য অন্য রাষ্ট্র জলবিদ্যুৎ তৈরি করে। যেমন বাংলাদেশও জলবিদ্যুৎ তৈরি করছে, সেটা হচ্ছে কাপ্তাই হ্রদ। কাপ্তাই হ্রদ থেকে আমরা আমাদের ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ পাই। এবং ঠিক ত্রিপুরাতেও যে ড্যাম তৈরি করা হয়েছে, সেখানেও যে জলবিদ্যুৎ তৈরি হয়েছে, সেই জলবিদ্যুৎ থেকে বাংলাদেশ ১৫ মেগাওয়াট বিদ্যুৎ পায়। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, সেখানে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। এই জলবিদ্যুৎ বা যে ড্যাম তৈরি করা হয়েছে, ড্যাম, সেই ড্যামের, ত্রিপুরা রাজ্যের যে ড্যাম, সেই ড্যামের রয়েছে ৩টা গেট। এই ৩টা গেট দিয়ে পানি বাংলাদেশে প্রবেশ করছে। আসুন এবার আমরা আসি জলবিদ্যুৎটা কিভাবে তৈরি হয়। জলবিদ্যুৎটা হচ্ছে নদীর ২ পাড়ে আড়াআড়ি করে বাঁধ দেয়। বাঁধ দেওয়ার পর বর্ষা মৌসুমে সেই পানিটাকে সংরক্ষণ করে। সেই পানিটা সংরক্ষণ করার পর টারবাইনের ভেতর দিয়ে সেই পানি ছেড়ে পুরো বছর সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে। এই প্রক্রিয়ার বিদ্যুৎ উৎপাদনকে বলা হয় জলবিদ্যুৎ। আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে ত্রিপুরার যে ড্যাম, এই ড্যামের ৩টা গেট, এইটা সরকার ছেড়ে দিয়েছে না এইটা স্বাভাবিক নিয়মে ছুটে গেছে? এই জায়গাটা একটু আমাদের বুঝতে হবে। যে বিভিন্ন তথ্য থেকে আমি যেটা জানতে পারছি সেটা হচ্ছে, সেখানে ত্রিপুরাতে যেই ড্যামটা আছে, সেখানে ৯৩ কিউসিক পর্যন্ত পানি ধারণ করতে পারে। ৯৩ কিউসিক পানি ধারণ করার পরে এই ড্যামকে বাঁচাতে হলে তখন কি করতে হয়? এই পানিটা ছেড়ে দিতে হয়। অথবা জলবিদ্যুতের এই জাতীয় গেটগুলা একটা নির্দিষ্ট পরিমাণ পানি উঠার পর এটা অটোমেটিক্যালি এটা খুলে যায় এবং পানি চলে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে ওই ড্যামের পানি অটোমেটিক্যালি যদি খুলে গিয়ে বাংলাদেশে চলে আসে, অথবা ওই পানি যদি ওই ড্যাম ভেঙে বাংলাদেশে চলে আসে, যেভাবেই আসুক না কেন, এই ড্যামের পানি যে বন্যা তৈরি হওয়ার জন্য একটা কারণ, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত সরকার বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা এবং বাংলাদেশের যে পানি চুক্তি আছে, তাদেরকে এই বিষয়টা অবগত করছে কিনা, এটাই আমাদের জানার বিষয়। প্রশ্ন হলো, এই যে একটা বৈরী আবহাওয়া তৈরি হবে, সেখানে কি পরিমাণ বিদ্যুৎ বৃষ্টি হতে পারে, সেটা কিন্তু আবহাওয়াবিদরা আগেই অনুমান করতে পারে। এখন ভারত সরকার এই আবহাওয়ার আগাম সংকেত বাংলাদেশকে দিয়েছে কিনা, এটাই একটা বড় প্রশ্ন। যদি দিয়ে থাকে তাহলে বুঝতে হবে এই বন্যার জন্য ভারত যতটা না দায়ী, বাংলাদেশ তার চেয়ে বেশি দায়ী। কারণ বাংলাদেশ আগাম সংকেত পাওয়া সত্ত্বেও সে এই বন্যা মোকাবেলা করার জন্য মানুষকে সেইভাবে প্রস্তুতি দিতে পারে নাই, অথবা মানুষকে সেই মেসেজটা সে দিতে পারে নাই, কিংবা বাংলাদেশের আবহাওয়াবিদদের সেই সক্ষমতাই নাই যে এই তথ্য বিনিময় করে জনগণকে তারা এই বিষয়ে সচেতন করতে পারে। এখন আমরা আসি, এই তথ্যটা ভারত দিল কিনা বা দেয় নাই, এটা কেন হতে পারে? ভারত সরকার এটা দেয় নাই, এই কথাটা এজন্য আসছে যে পানি কিন্তু হঠাৎ করেই ৯৩ কিউসিক পানি ওখানে জমা হয় নাই, সেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সেটা জমা হয়েছে। এই জমা হওয়ার, যেহেতু আস্তে আস্তে পানিটা জমা হয়েছে, সুতরাং ভারত চাইলে ৩ দিন বা ১ সপ্তাহ আগে এই পানির সংকেতটা বাংলাদেশকে দিতে পারত। যদি ১ সপ্তাহ আগে দিতে পারত, তাহলে আমাদের জনগণ তারা নিরাপদ স্থানে চলে যেতে পারত এবং এত বেশি মানুষের ভোগান্তিতে পড়তে হতো না। সবচাইতে বেশি ভোগান্তিতে পড়েছে নিরীহ প্রাণী। হঠাৎ করে যখন মানুষের বাড়ি ডুবে গেছে, ঘরগুলো ডুবে গেছে, দালান ডুবে গেছে, তাদের যে হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, ছাগল আছে, গৃহপালিত প্রাণীগুলো আছে,
তার একটা প্রাণীকেও বাঁচানো সম্ভব হয় নাই। এই যে আগাম তথ্য না পাওয়ার কারণে মানুষের যে ভোগান্তি, মানুষের যেই কষ্ট, মানুষ যেই অবর্ণনীয় দুঃখ তাদের কপালে নেমে এসেছে এক রাত্রের ভিতরে, আমার মনে হয় ভারত যদি এই তথ্যটা দিতে ভুল করে থাকে, তাহলে আগামী 53 বছরেও মানুষের মনের ভিতরে যে কষ্ট, সেই কষ্ট কোনোদিন পূরণ হবে না। ভারত এই উপমহাদেশে একটি উদীয়মান শক্তি। আমরা চাই আমাদের উপমহাদেশে একটা উদীয়মান শক্তি উদিত হোক, এটা আমরাও চাই। কিন্তু সেটা কখনো অবন্ধুসুলভ আচরণ করে, প্রতিবেশীকে বিরাগভাজন করে, সেটা কখনোই, যত শক্তি অর্জন করুক না কেন, সেটা আসলে শক্তি নয়, সেটা একটা ফেকি। আমি মনে করি এই বিষয়টা আরো জাতীয় আন্তর্জাতিকভাবে এটা আরো পরিষ্কারভাবে আমাদের কাছে তুলে ধরা দরকার, যে ভারতকে আসলেই আমাদেরকে আগাম তথ্য দিয়েছে না দেয় নাই। যদি দিয়ে থাকে তাহলে ভালো, যদি দিয়ে না থাকে তাহলে আমাদের করণীয় নতুন করে ভাবতে হবে। যতটুকু আমি জানতে পারি, 1996 সালে আমাদের গঙ্গা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেখানে গঙ্গা থেকে কত কিউসিক পানি বাংলাদেশ পাবে, কত কিউসিক পাবে না, সেটা ওই চুক্তিতে উল্লেখ করা আছে। এবং ফারাক্কা বাঁধ ছাড়ার আগে বাংলাদেশকে অবগত করতে হবে, সেই চুক্তির মধ্যে উল্লেখ করা আছে। এবং পরবর্তীতে বলা হয়েছিল যে বাকি 53টা নদীর সাথেও এরকম অভিন্ন চুক্তি হবে। আমি যতদূর জানতে পেরেছি 28 বছরে সেই 53 নদীর একটি চুক্তিও আমাদের সাথে হয় নাই। কিন্তু ভারত এটা ভুলে গেলে চলবে না। বাংলাদেশ অনায়াসেই ভারতকে ট্রানজিট দিয়ে দিছে। যে ট্রানজিট ভারত 53 বছর অর্জন করতে পারেনি, সেই ট্রানজিট ভারত অর্জন করছে। সেই ভারত বন্যার আগাম সতর্ক দেয় নাই। এটা 18 কোটি মানুষ কিভাবে মেনে নিবে আমি জানি না। যদি ভারত এটা দিয়ে না থাকে, আমি মনে করি অতি দ্রুত আমাদের পররাষ্ট্রনীতিকে সাজিয়ে তুলতে হবে, নতুবা এরকম বিপদ যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে প্রবল গতিতে আসবে। এবং ভারতও আমি মনে করি বন্ধুসুলভ আচরণ নিয়ে আসবে। মনে রাখবেন, একপক্ষীয় ভালোবাসা দিয়ে বড়জোর বিয়ে করা যায়, সংসার টিকানো যায় না। আমরা চাই দুই রাষ্ট্রের সংসার স্থায়ী হোক। আগামী দিনে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আসব। আল্লাহ হাফেজ।